কে আসলো আবার এখন? আসসালামু আলাইকুম তুমি আলতাফ ভাইয়ের ছেলে না? আন্টি। এখানে কিছু পেপারস আছে, চিঠি আছে, আপনি একটু পড়েন প্লিজ। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। এই টাকার ব্যাপারে আমিও জানতাম না। আমার বাবা যখন হাসপাতালে ছিলেন তখন আমাকে এই টাকার ব্যাপারে বলে গেছে। বাবা বলেছে যে এই ফ্ল্যাটটা লোন করে কিনেছে, কিন্তু আমরা জানতাম না যে লোন এখনো শোধ হয়নি। আন্টি, আজ আমি উঠি। সূচনা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। এরপর থেকে যোগাযোগ করতে হলে আপনার সাথে করব। আসে। আসসালামু আলাইকুম আন্টি। এখন কি করবি? লোনের টাকাটা তো দিতেই হবে, না হলে আল্লাহ তোর আব্বুকে মাফ করবে না। আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। আসলে আপনাদেরকে খুব বিপদেই ফেলে দিলাম। আপনি আমাকে বিয়ে করেন, মানে অন্য যদি বিয়ে করে যে টাকাটা খরচ হতো, আমাকে বিয়ে করলে সেই টাকাটা খরচ করতে হবে না। আপনার কি হিসাব মিলাতে কোনো কষ্ট হচ্ছে? আপনি কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। এমন একটা প্রস্তাব তুই কিভাবে দিলি? আমি তো কোনো না কোনো সময় বিয়ে করতাম, তাই না? তাহলে প্রবলেম কি? সরি, লেট করে ফেললাম। আমি আপনাকে একটা অফার করতে চাই। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। আমি যে কোনো শর্তে রাজি আছি। আমি আপনাকে বিয়ে করব না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবেন। আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে, প্রয়োজনে আমরা সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই যাব রাত কাট। আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে আমার কথা এখনো শেষ হয়নি। হয়তোবা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করব। তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। যদি আমার শর্তে রাজি হন তাহলে টাকা আমাকে কখনোই ফিরিয়ে দিতে হবে না, আর যদি রাজি না হন আমার টাকা আমাকে সময় মতো ফিরিয়ে দেবেন। সরি, আজকে আমি একটু দেরি করে ফেললাম। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো একটা ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। সূচনা, সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে। যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখে থাকতে পারবেন? এখন বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কিন্তু এভাবে হয় না। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারে আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি। আমি আসলে সরি। আপনি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না, কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি তারও শীঘ্রই বিয়ে হয়ে যাবে। বলে ফেলেন। আমার ভয় করে যদি না করে দেয় আমি একা বলতে পারবো না। আপনাকে একা বলতে হবে কেন? আমি আছি তো আপনার সাথে। তাহলে কালকেই ডাকেন। আজকে যদি সে না আসে, আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। আপনি শান্ত হয়ে বসেন। এই, আপনি তাকে ফোন দেন তো। আপনি তাকে ফোন দেন। আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে। মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। এই ঘর থেকে আপনাকে কখনো বের হতে দিব না। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও 3 দিন পর আমার বিয়ে। সূচনা, আমার বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, প্রথম দিনই বলতে পারতেন। সূচনা, আমি আপনাদের মতো এত সহজে মনের কোণে একটা ছোট্ট বাসা বাঁধতে পারি না। কখনো নিজেকে
এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি। এত দ্রুত প্রেমে পড়তে নেই, ভালো লাগলেও বলতে নেই, অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিইনি। বাইরে কেন, ভেতরে আসুন। হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমোর মতো লাগছে। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি, আমার কষ্ট হচ্ছিল খুব। ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম, তাই। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সই হয় হাজব্যান্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। আপনি এবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসা মানুষকে সবাই পায় না। তো বিয়ের জন্য শুভকামনা রইল। কি রে, এখনো এখানে শুয়ে আছিস? কি হয়েছে তোর? শরীরটা বেশি ভালো লাগছে না। দেখি না, শরীর তো ঠান্ডাই। আপনি অনেকদিন পর কেমন আছেন? একা আসছেন? উনি কোথায়? চুপ করে কেন আছেন বলেন তো? বোবা হয়ে গেছেন বিয়ের পরে? সুষুন, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পরে তোমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল, আর তাই সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করব, আমার কিছু সময় লাগবে। এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার। আপনার কথাগুলো আমি ভাবতাম, আমি মনে করতাম, তো আপনার কাছে এসে যে আপনার সামনে দাঁড়িয়ে আমি বলবো সে সাহসটা আমার হয়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এতদিন আমি ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। না না, আমি ভুল ঠিকের জন্য কিছু বলি। আপনি যদি এখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি?